বিষাক্ত বিকারকের পরিবর্তে বিকল্প উপাদান। বিকারকের পরিবর্তে আপনাদের আমার ক্লাস করতে ভাল লাগে? পরিবর্তে এখান থেকে 2 মার্ক কমন আসবে আপনার, সব জায়গায় 2 মার্ক কমন ধরে রাখেন। তুই তুই যা উদ্ভাসে যা, আমি নাম ধরে বলতেছি, তুই উদ্ভাসে যা, এসিএস এ যা, সব জায়গায় যা, যেহেতু এটা আমার প্রাইভেট ব্যাচ আমি এটা বলতে পারি। তোকে যদি এইভাবে কেউ পড়ায় তাহলে আমাকে এসে বলবি যে ভাইয়া এইভাবে পড়াইছে। ওরা তোকে এমন ভাবে খিচুড়ি পেঁচায় দিবে যে তুই একাডেমিক অ্যাডমিশন গুলাই ফেলবি। দেখ, বিকারক, বিষাক্ত বিকারক যেটা আছে সেই বিষাক্ত বিকারক কোনগুলা থাকে? ক্লোরোফর্ম, দেখা যায় CH CL3, এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম। এটার পরিবর্তে দেখা যায় হেক্সেন ব্যবহার করা হয়, C14 এটার নাম হচ্ছে হেক্সেন। তোরা রিভিউ দিস না, মেডিএম গ্রুপে বারবার বলতেছি যে আমার স্ক্রিনশট গুলা নিয়ে রিভিউ দে, নোটে রিভিউ দিবি না, হিংসা হচ্ছে, দিস না। দেখ, কার্বন টেট্রাক্লোরাইড, এটা তুই এটাও বলতে পারিস মনোকার্বন টেট্রাক্লোরাইড, ইউপ্যাক নাম এটাও আসে, এটার পরিবর্তে হেক্সেন ব্যবহার করা হয়। এগুলা বিষাক্ত, এই যে এই সাইডের গুলা বিষাক্ত। এরপরে দেখ, বেনজিনের পরিবর্তে, এটার নাম বেনজিন, বেনজিনের পরিবর্তে টলুইন ব্যবহার করা হয়। টলুইন, টলুইনের সঙ্গে হচ্ছে C6H5CH3। আচ্ছা, বেনজিন তো দেখছি সেইটা, বেনজিন দেখছি সেইটা, বেনজিনের মাথার উপরে যখন একটা মুকুট লাগাই দিবি CH3 এর, তখন সেটা টলুইন। দুইটা লাগাই দিলে হবে জাইলিন। আচ্ছা, এরপরে চলে আসি জাইলিনের পরিবর্তে, এগুলা কিন্তু বিষাক্ত ভাইয়ারা, এগুলা বিষাক্ত। জাইলিনের পরিবর্তে C6H4CH32, এই যে এটা হচ্ছে জাইলিন, এই যে এটা টলুইন, টলুইন। আর জাইলিন কোনটা ভাইয়া? এই দেখ এটা। জাইলিন 3 প্রকারের, অর্থোক্লোরোজাইলিন, অর্থোজাইলিন, অর্থ, মেটা, প্যারা, প্যারাজাইলিন, ঠিক আছে, মেটাজাইলিন, এই টাইপের হয়। এখন দেখ, এইটার পরিবর্তেও দেখা যায় টলুইন ব্যবহার করা হয়। এটার পরিবর্তে কি ব্যবহার করা হয়? টলুইন। আমি আসলে খুব বাজে অবস্থায় আছি, এই জন্য ভিডিও অন করি নাই। ওরা ডোন্ট মাইন্ড, হ্যাঁ, ডোন্ট মাইন্ড। তোরা একটু আমার প্রচার প্রচারণা কর, মিডিয়ামের প্রচার প্রচারণা কর ভাই। এরপরে দেখ, পটাশিয়ামের পরিবর্তে, পটাশিয়ামের পরিবর্তে ক্যালসিয়াম ব্যবহার করা হয়। এরপরে লেড ক্রোমেটের পরিবর্তে PbCrO4, এটার নাম হচ্ছে লেড ক্রোমেট। লেড ক্রোমেটের পরিবর্তে ক্যালসিয়াম, পটাশিয়াম কার্বনেট ব্যবহার করা হয়। H2S এর পরিবর্তে হাইড্রোজেন সালফাইডের পরিবর্তে থায়োঅ্যাসিটামাইড ব্যবহার করা হয়, CH3CS, এটার নাম হচ্ছে থায়োঅ্যাসিটামাইড। থায়োঅ্যাসিটামাইড ব্যবহার করা হয়, ঠিক আছে। ফারজানা আহমেদ। রোকেয়া বেগম কোথায়? রোকেয়া বেগমের নামটা কি যেন ছিল? রোকেয়া বেগম তো আন্টির নাম। তোর নাম কি সেটা জিজ্ঞাসা কর। আন্টির আইডি দিয়ে চালাচ্ছিস, তোর নামটা কি যেন ভুলে গেছি। রেহেনুমা রানু। এই টুয়ামনি, কি অবস্থা? আচ্ছা, ঠিক আছে, আমরা এটার পরিবর্তে এটা ব্যবহার করছি, আমরা বিভিন্ন ইউজ করছি। আমরা এখন দেখবো যে আহ, বিভিন্ন রাসায়নিক পদার্থ সংরক্ষণ। আমাকে স্যার বলিস না। সোহা। এইভাবে ব্যবহার করবি, কিভাবে কি তৈরি হয়, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ।
খুবই ইম্পর্টেন্ট, এগুলো ভালো মতো বুঝতে হবে। চলে আসছি। বিভিন্ন রাসায়নিক পদার্থ যদি সংরক্ষণ করতে চাও, তোমাকে দেখা যায় যে অ্যাসিড সংরক্ষণ করতে পারো, তুমি ক্ষার সংরক্ষণ করতে পারবা। তো দেখা যায় আপনি আম্মুর আইডি দিয়ে চালান। আচ্ছা, দীপ্তি আর সোহা, দীপ্তি আর সোহা, ওকে ডান, মনে থাকবে আমার, ইনশাল্লাহ। আহ, দেখেন, আমরা যে কোনো কোনো কিছু ইউজ করি না কেন, সেটার আমাদের একটা টেবুলেশন শিট থাকে, হ্যাঁ? আমি আবারও বলি, যে কোনো কোনো কিছু ইউজ করি না কেন সেটা আমরা একটা টেবুলেশন শিটের মাধ্যমে আমরা তৈরি করি, এবং সেটাই হচ্ছে এমএসডিএস, ম্যাটেরিয়াল সেফটি অ্যান্ড ডেটা শিটস। যে আমি কতটুকু ডেটা নিচ্ছি, ওই ডেটাটা তোমার হচ্ছে কতটুকু আমরা আসলেই এটা আমাদের কাজের জন্য লাগতেছে, এটাই, ঠিক আছে। তো সর্বপ্রথম যেটা দেখা যায়, যদি আমরা দেখি যে অ্যাসিড গুলা কিভাবে তোমার হচ্ছে আমরা সংরক্ষণ করব, ক্ষার গুলা কিভাবে সংরক্ষণ করব, সেই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো, ঠিক আছে। তো দেখা যায় যে প্রত্যেকটা অ্যাসিড, এই অ্যাসিড গুলো আছে না, এগুলো হচ্ছে ক্ষয়কারক। অ্যাসিড গুলা ক্ষয়কারক, প্লাস অনেক অ্যাসিড গুলাই হয় জারক। জারক এবং ক্ষয়কারক, প্রতিটি অ্যাসিডই এটা হয়। তো অ্যাসিড সংরক্ষণের জন্য আমরা দেখা যায় যে শেলফ বা সূর্যালোক যেন প্রবেশ করতে না পারে, এটা যে মেইন যেটা, এটা হচ্ছে সূর্যালোক যেন প্রবেশ করতে না পারে, সূর্যালোক প্রবেশ করতে না পারে। স্যার আমি কিন্তু ফার্জা নাই, ও ওকে ঠিক আছে। এই যে তোমরা কি সুন্দর ফ্রি হয়ে যাচ্ছ, আমার ভালো লাগতেছে। তুয়ামনি চলে গেছে। সূর্যালোক প্রবেশ করতে যেন না পারে, এইটা হচ্ছে আমার মেইন কাজ। অ্যাসিডের যেন সূর্যালোক প্রবেশ করতে না পারে, আমাকে সূর্যালোক থেকে বা অতিরিক্ত তাপ থেকে আমাকে দূরে রাখতে হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাকে তোমার মনে রাখতে হবে। আর এই যে অ্যাসিডের সাথে কোন প্রকার দেখা যায় যে যেগুলা জারক ধাতু টাইপের, যেগুলা ধাতু, ভালো করে বুঝবা যে ধাতুগুলা বিজারক দ্রব্য, বিজারক এবং শক্তিশালী জারক, ওদের শেলফে শক্তিশালী জারক রাখা যাবে না। এগুলা কিন্তু খুবই মজার পড়ালেখা। এরপরে চলে আসি ক্ষার সংরক্ষণ। ক্ষার সংরক্ষণ, আচ্ছা, ক্ষার যেগুলা নিবা, ক্ষার গুলার নিতে হবে, মনে করো যেগুলা শক্তিশালী ক্ষার, এগুলা হচ্ছে ক্ষয়কারক, ঠিক আছে, এগুলাও ক্ষয়কারক। তো এই ক্ষারকের সাথে ভালো করে বুঝবা এই জায়গাগুলোতে, ক্ষারকের সাথে কোনো প্রকার ধাতু রাখা যাবে না, ক্ষারকের সাথে ধাতু রাখা যাবে, ঠিক আছে। ক্ষারকের সাথে কি রাখা যাবে না, ধাতু রাখা যাবে না। চলে আসি সোডিয়াম। সোডিয়ামকে আমরা কেরোসিনে সংরক্ষণ করব, কোথায়, কেরোসিন। প্রশ্ন আসে ভাইয়া কেন, ভাইয়া কেন। কায়রা ইসলাম, ইউ আর হিয়ার। তুয়ামনি চলে গেছে, তুয়ামনি। আর কে আসছে, দীপ্তি আর সোহা, এগুলোর নাম মুখস্থ করতে হবে আমাকে। তো যদি বলে কেন, এইটা একটা ইনঅর্গানিক কম্পাউন্ড, কেরোসিন একটা অর্গানিক কম্পাউন্ড। তো কেরোসিনের সাথে সাধারণত ইনঅর্গানিক প্লাস অর্গানিক, অর্গানিক রিঅ্যাকশন করবে না। নো রিঅ্যাকশন, ঠিক আছে, নো রিঅ্যাকশন।
একটু দাঁড়াও। আচ্ছা দেখেন এখানে, তো কেরোসিনের সাথে দেখা যায় ইনঅর্গানিক এবং অর্গানিক কম্পাউন্ড। আর কেরোসিন সাধারণত দেখা যায়, কেরোসিন যে জিনিসটা, কেরোসিন সাধারণত দেখা যায় যে এটা নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় একটা তরল। কেরোসিন একটা নিষ্ক্রিয় তরল। এইটা দেখে দেখা যায় যে আমরা হচ্ছে মাস্ট বি, মাস্ট বি বলতে পারি যে সোডিয়ামটা কেরোসিনে সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা যায়। বাট সোডিয়ামটা যখন তুমি আহ, কি করবা, এটা কিন্তু সংরক্ষণ, কেরোসিনে কি করা যায়, সংরক্ষণ করা যায়। সংরক্ষণ করা ধ্বংস করা আলাদা জিনিস, সংরক্ষণ করা যায়, ঠিক আছে। এখন কেরোসিনকে তুমি যখন নিষ্ক্রিয় করে দিবা, বা কেরোসিনকে যখন তুমি, সরি কেরোসিন বলি, সোডিয়ামকে যখন আমাকে ধ্বংস করতে হবে, ভালো করে বুঝো এই জায়গাটা, সোডিয়ামকে আমি নিঃশেষ করব, নিঃশেষ করব। সোডিয়ামকে যদি আমি নিঃশেষ করি, সোডিয়ামকে, তাহলে দেখা যায় এটা আমার মিথানলের মাধ্যমে করতে হবে। মিথানল কোনটা, CH3OH, এটা হচ্ছে মিথানল। এই মিথানলের মাধ্যমে করতে হবে। মিথানলের মাধ্যমে করতে হবে। এখন চলে আসি, এই যে আমার মিথানলের মাধ্যমে তুমি সোডিয়ামকে কি করতেছো, নিষ্ক্রিয় করে দিচ্ছ। নিষ্ক্রিয় করে দিচ্ছ কার, মিথানলের মাধ্যমে কাকে নিষ্ক্রিয় করতেছো, সোডিয়ামকে। তখন হয় কি, এই যে মিথানলটা আছে, এই মিথানল তখন করে কি, সোডিয়ামের সাথে রিয়াকশন করবে। রিয়াকশন করার সাথে সাথে তোমার সোডিয়াম মিথক্সাইড উৎপন্ন করবে, ঠিক আছে। এখন দেখো, এটার নাম সোডিয়াম মিথক্সাইড। এটার নাম কি, সোডিয়াম মিথক্সাইড। আবার বলি, এটার নাম হচ্ছে সোডিয়াম মিথক্সাইড। লিখে নাও, লিখে নাও, এটার নাম হচ্ছে সোডিয়াম মিথক্সাইড উৎপন্ন করে। এইখান থেকে দেখা যায় যে এই সোডিয়ামটা কি হয়, এই সোডিয়ামটা নিঃশেষ হয়ে যায়, এই সোডিয়ামটা এইভাবেই নিঃশেষ হয়ে যায়। এখন বলতে পারো ভাইয়া কোশ্চিন কিভাবে আসবে, এটা MCQ এর জন্য। এটার নাম হচ্ছে সোডিয়াম মিথক্সাইড। সোডিয়াম মিথক্সাইড, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার নিঃশেষের হিসাবটা দেখা গেল, ঠিক আছে। এই সোডিয়ামকে আমি কোনোভাবেই বায়ুর মধ্যে সংরক্ষণ করে রাখতে পারবো না, ঠিক আছে। তো মেইন কথা হচ্ছে আমরা সোডিয়ামকে তাহলে কিভাবে ধ্বংস করবো বা কিভাবে কি করতে হবে সেটা আমরা বুঝা গেছে, ঠিক আছে। এরপরে চলে আসি পরিত্যক্ত অ্যাসিডকে, ভালো করে বুঝবা। পরিত্যক্ত অ্যাসিডকে, এই পরিত্যক্ত তুমি যখন অ্যাসিডটা নিবা, তখন সেটাকে তুমি হয় সোডিয়াম কার্বনেট দ্বারা নিঃশেষিত করবা, অথবা চুনের গুঁড়া দিয়ে নিঃশেষ করবা। হয় সোডিয়াম কার্বনেট দ্বারা, না হয় চুনের গুঁড়া দিয়ে নিঃশেষ করে দিতে পারবে না। এটা হচ্ছে পরিত্যক্ত অ্যাসিডকে। আচ্ছা, এই যে তোমার যতগুলা বিজারক আছে, যতগুলা বিজারক আছে, যেমন মনে করো সোডিয়াম ধাতু, একটু আগে দেখাইলাম সোডিয়াম কিভাবে কি নিঃশেষ করা যায়। সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, যেগুলো বিজারক, এদেরকে নষ্ট করতে তোমার দেখা যায় বিউটানল, তারপরে মিথানল, ইথানল ব্যবহার করা হয়। এই গাইড কিনে নিয়ে সবাই, এই অধ্যায় আজকে টানে শেষ করে দেবো দরকার হলে, ঠিক আছে। কোনো কিছুকে আমরা ড্রেনে সাধারণত ফেলবো না। আহ, আর ক্ষারক যখন নিবা, ক্ষারককে বিনষ্ট করতে, এগুলা কিন্তু নষ্ট করতে, এগুলা কিন্তু নষ্ট করতে, পরিত্যক্ত যেগুলা, ক্ষারককে নষ্ট করতে তোমার লাগবে হচ্ছে সোডিয়াম বাইসালফেট।
ঠিক আছে, সোডিয়াম বাইসাইড। তো এই জিনিসগুলো আমাদের একটু করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তোমরা তো জানো যে জৈব অ্যাসিড এবং অজৈব অ্যাসিড এগুলা সম্পর্কে। তো আমি তোমাদের দুইটা জিনিস লিখে দেই, জৈব অ্যাসিড এবং অজৈব অ্যাসিড। জৈব অ্যাসিডে এইটুকু মনে রাখবা, কোনগুলো জৈব অ্যাসিড শুধু এইটুকুই মনে রাখো, যেখানে বন্ড সি ডাবল এইচ মূলক থাকবে। বন্ড সি ডাবল এইচ যদি মূলক থাকে তাহলে সেটা জৈব অ্যাসিড, এর বাদ বাকিগুলো সব অজৈব অ্যাসিড। এটুকু ক্লিয়ার হয়েছে? এটুকু ক্লিয়ার হয়েছে? এরপরে চলে আসি অজৈব অ্যাসিড কোনগুলা। এটুকু ক্লিয়ার হয়েছে রে? অজৈব অ্যাসিড কোনগুলা? এই যে HCl, তারপরে হচ্ছে HNO3, তারপরে হচ্ছে তোমার H2SO4, এই ইত্যাদি গুলা হচ্ছে অজৈব অ্যাসিড। অজৈব ক্ষার যেগুলা, যদি বলে নিজের কোনটি অজৈব ক্ষার, এগুলা একটু দেখবেন ভালো মতো। সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এগুলা হচ্ছে অজৈব। তারপরে হচ্ছে সোডিয়াম কার্বনেট বলতে পারো, এগুলা হচ্ছে অজৈব। ধাতব লবণ সমূহ যেগুলা আছে, একটু বুঝবা, ধাতব যে লবণ সমূহ আছে সেগুলো একটু দেখি। ধাতব লবণ গুলা কি, যে সোডিয়াম, পটাশিয়াম, মার্কারি, নিকেল, অ্যান্টিমনি, তারপরে ম্যাগনানিজ, এইভাবে এই ধাতুর হ্যালাইট, এই ধাতুগুলার হ্যালাইট, তারপরে হচ্ছে তোমার নাইট্রেট, সালফাইড, এই যে এই লবণগুলো আছে না, বা ফসফেট, কার্বনেট, এসব লবণ, এগুলাকে বলা হয় ধাতব লবণ। ধাতুর যে লবণগুলা সেটাই হচ্ছে ধাতব লবণ, ভালো করে বুঝবা, ধাতুর যে লবণগুলা ধাতব লবণ। জৈব দ্রাবক, জৈব দ্রাবক, জৈব দ্রাবক কোনগুলা? মিথানল, ইথানল, তারপরে ইথার, ইথার টাইপের যেমন অ্যাসিটন, অ্যাসিটোন, তারপরে হচ্ছে তোমার ক্লোরোবেনজিন, ঠিক আছে। এই টাইপের যে কম্পাউন্ড গুলা আছে, এই টাইপের যে কম্পাউন্ড গুলা, এগুলাকে বলা হচ্ছে জৈব দ্রাবক। এগুলা হচ্ছে জৈব দ্রাবক, ঠিক আছে। এগুলা হচ্ছে জৈব দ্রাবক। জৈব দ্রাবক গুলো বোঝা গেছে?
কথা বুঝতে পারছো? তাহলে কি বললাম? মিথানল, ইথানল, অ্যাসিটোন, ইথার অনেকগুলো থাকে, ক্লোরোবেনজিন, এই টাইপের জিনিসগুলো হচ্ছে পারো টলুইন, জাইলিন, এই জিনিসগুলো আমরা হচ্ছে বলবো। ঠিক আছে, ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন আসি, এতগুলা জিনিস বললাম ভাইয়া, এই জিনিসগুলার ক্ষতির জিনিসগুলো একটু দেখি। ক্ষতি, এতগুলা জিনিস করলাম, আমাদের শরীরের জন্য কোনটা ক্ষতি, বা আমাদের মাটির জন্য কোনটা ক্ষতি। অ্যাসিড গুলা যদি মাটিতে যায়, অ্যাসিড যদি মাটি বা পানিতে যায়, মাটি অথবা পানিতে যায়, তখন পিএইচটা কমায় দিবে। ঠিক আছে, অ্যাসিডটা কমায় দিবে, এটা হচ্ছে কমায় দিবে অ্যাসিড। ঠিক আছে, এরপরে চলে আসি। তো দেখা যায় আমাদের মাটির যে পিএইচটা, সেটা দেখা যায় 7 থেকে 8-এর মধ্যে থাকে। 7 থেকে 8-এর মধ্যে থাকে। এর থেকে বেশি বৃদ্ধি বা কম ঘটলে দেখা যায় যে ওই মাটিটা আসলে কাজ করে না ঠিক মতো, ফসল হয় না, কিছু হয় না, মানে কোনো কিছুই হয় না। ঠিক আছে, ফসল হবে না, কিছু হবে না, মানে বহুত ঝামেলা হবে। আদৌ ক্লাসটা চলতেছে মনু, নাকি নেট গেল গো আমার? আমি খামাখা বকতে আছি। চলতেছে তো, খুব সুন্দর চলতেছে। আল্লাহ, নেট যেন না যায়, দোয়া কইরো। তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে দেখিও কত ভিজুয়ালাইজ জিনিস দেখাই। সেকেন্ড চ্যাপ্টারটা খালি শুরু করতে দাও। এই দেখো, মাটির পিএইচ হচ্ছে 7 থেকে 8 হবে। ঠিক আছে, এটা কি হয়, এই যদি এর থেকে বেশি বা কম হয়, বেশি বা কম হয়, বেশি বা কম হলে দেখা যায় মাটির উর্বরতা কমে যায়, উর্বরতা কমে যাবে। ঠিক আছে, আহ, দেখা যায় পিএইচ যদি তোমার 3 এর নিচে নামে যায়, পিএইচ যদি 3 এর নিচে নামে, তাহলে সেই জায়গাটাতে দেখা যাবে তোমার জলজ যে উদ্ভিদ বা প্রাণীগুলা, জলজ উদ্ভিদ বা প্রাণী মারা যায়। এরপরে চলে আসি ভারী ধাতুর আয়ন। এই ভারী ধাতুগুলো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। ভারী ধাতু কোনগুলা, এটা ভালো মতো পড়বা। ভারী ধাতু, লেড, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে নিচের কোনটি ভারী ধাতু, মোস্ট ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট। ভালো করে বুঝবা, মোস্ট ইম্পর্টেন্ট। একটা হচ্ছে লেড, মার্কারি, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, এই জিনিসগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে নিচের কোনটি ভারী ধাতু, ভারী ধাতু, যাতে ভরটা বেশি। ঠিক আছে, ভরটা বেশি। এগুলা দেখা যায় আমাদের স্নায়ুতন্ত্রের অনেক রোগ ক্ষতি করে, আমাদের কিডনিতে সমস্যা হয়, আমাদের প্রজনন তন্ত্রের সমস্যা হয়, বিভিন্ন ইভেন এগুলা কার্সিনোজেনিক হতে পারে, ক্যান্সারও সৃষ্টি করতে পারে, ক্যান্সারও সৃষ্টি করতে পারে। আগে যেগুলা বললাম সেগুলা লিখে দেই নেই, এগুলা একটু ভালো মতো করলাম। ঠিক আছে, বিভিন্ন উদ্বায়ী পদার্থ, সেটা হচ্ছে উদ্বায়ী পদার্থ। বিভিন্ন যে উদ্বায়ী পদার্থ আছে, সেই উদ্বায়ী পদার্থ কোনগুলা, যেমন মনে করো কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, এইচসিএল। এইচসিএল অবশ্যই গ্যাসিয়াস যেটা, এগুলা কি করে, এগুলা আমাদের শ্বসন তন্ত্রের সাথে যায়, শ্বসন তন্ত্রের সাথে যায় কি করে, বিভিন্ন প্রকার ব্রঙ্কাইটিস রোগ হয়, এটা রোগ হয়, ওইটা রোগ হয়, হ্যান রোগ হয়, ত্যান রোগ হয়, এটা বিভিন্ন ধরনের শ্বাসযন্ত্র রিলেটেড যে রোগগুলো হয়, সেগুলা শ্বসন তন্ত্রের রোগ হয়।
আর এই অধাতব যে অক্সাইড গুলা, এই অধাতব অক্সাইড গুলা এগুলো অম্লধর্মী হয়। অধাতব অক্সাইড গুলো অম্লধর্মী হবে, ঠিক আছে। অধাতব অক্সাইড গুলা কি হবে বলো দেখি? অম্লধর্মী হবে। ক্লিয়ার? এই অধাতব অক্সাইড সবগুলো অম্লধর্মী। তাহলে দেখো এই জায়গায় যদি আমি বলি কার্বন ডাই অক্সাইড, এটা অম্লধর্মী না খাদ্যধর্মী বলো তো? এটা কি অম্লধর্মী না খাদ্যধর্মী? অধাতুর অক্সাইড না? অম্লধর্মী। সালফার ডাই অক্সাইড অম্লধর্মী, নাইট্রোজেন ডাই অক্সাইড অম্লধর্মী। তাহলে এই যে অম্লধর্মী গ্যাস, এগুলাকে বলা হয় অম্লধর্মী গ্যাস। এগুলাকে তুমি এইভাবে বলতে পারো যে অম্লধর্মী গ্যাস। ঠিক আছে। ঠিক আছে, ক্লিয়ার? এটা এগুলাকে বলা হয় অম্লধর্মী গ্যাস। প্রচুর কষ্ট করতেছি তোদের জন্য রে, প্রচুর কষ্ট করতেছি। এইভাবে তোকে কেউ পড়াবে না, তুই উৎকর্ষতে জানা। তোকে যদি ধরে ধরে এইভাবে পড়ায়, আমি পড়ানো বাদ দিয়ে দিব, যা। এরপরে চলে আসি বিভিন্ন প্রভাব, বিভিন্ন অ্যাসিড বা বেসের প্রভাব, প্রভাবগুলা। এই প্রভাবগুলা তুমি পাবা হাজারি স্যারের বইয়ে 45 পেজে। হাজারি স্যারের বইয়ে 45 পেজে এই প্রভাবগুলা ভাইয়া একটু ভালো মতো করবা। প্রভাবগুলা রুটিন ইয়ে করবা, প্রভাবগুলা ভালো মতো করবা। এখানে কয়েকটা জিনিস করবা। একটা হচ্ছে লিকার অ্যামোনিয়া। এটা ভালো মতো করো যে লিকার অ্যামোনিয়া কি জিনিস। লিকুয়ার অ্যামোনিয়া এটার বাংলা নাম। লিকার অ্যামোনিয়া হচ্ছে 35 থেকে 40%, 35 থেকে 40% একটা নির্দিষ্ট প্রেসারের আন্ডারে অ্যামোনিয়ায় সম্পৃক্ত দ্রবণ NH3 এর সম্পৃক্ত দ্রবণ। বুঝতে পারছো? বুঝতে পারছো? এটা হচ্ছে লিকুয়ার অ্যামোনিয়া, লিকার অ্যামোনিয়া বা লিকুয়ার অ্যামোনিয়া। এই জিনিসটা ভালো মতো পড়বা। আমি এটা কেন পড়াইলাম না? এগুলা পড়াইছি অলরেডি, আমি পড়াইছি যে পিএইচ কিভাবে কমে, সালফিউরিক অ্যাসিড কিভাবে ইয়ে হইলে 30 সেকেন্ডের মধ্যে চোখ অন্ধ হয়ে যাইতে পারে তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগলে। এই জিনিসগুলো আমি বারবার পড়াইছি, ঠিক আছে। আমি বারবার পড়াইছি এই জিনিসগুলো। ঠিক আছে, এইখানকার প্রত্যেকটা জিনিস পিএইচ এর মান সহ পড়তে হবে, পিএইচ এর মান সহ পড়তে হবে। ফরমালিন কোনটা এখান থেকে পড়বা, এটা ফরমালিন। ফরমালিনের অপর নাম কি? ফরমালিন মানে হচ্ছে ফর্মালডিহাইড। ফরমালিনের অপর নাম হচ্ছে ফর্মালডিহাইড।
ঠিক আছে? কথা বুঝতে পারছো? এই ফর্মালডিহাইড যে জিনিসটা, সেটা হচ্ছে দেখা যায় 40% জলীয় দ্রবণ, এটার এইচ বন্ড সিএইচ, এই জিনিসগুলো পড়বা। এখানে কিন্তু এইগুলাই দেয়া আছে, 40% জলীয় দ্রবণ। কিন্তু এটা এটা কিন্তু ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। এটা হচ্ছে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। এটা কিসের জন্য দায়ী? ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। ক্লিয়ার এইটুকু? ক্লিয়ার হয়েছে এইটুকু? এই গাদার দলগুলা, খুব হতাশ তোমাদের থেকে, খুবই হতাশ। হ্যাঁ, জন্মের পর থেকে অবশ্য হতাশ। পটাশিয়াম, ফেরিসায়ানেট, ফেরোসায়ানেট, ডিটারজেন্ট, এগুলা প্রত্যেকটাই ঝাড়া 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 বস্তু। এখন চলে আসে শিক্ষার্থীর কাজ 1.9। শিক্ষার্থীর কাজ 1.9, কাউকে করে না, সে ভয়। প্রথম প্রশ্ন ভাইয়া কি বলেছে? আমি আজকে ওয়াজের মতো করে পড়াচ্ছি, আজকে আমার খুব পিনিকে আছে। আমি এক কাজ করি, একটা ছবি তুলে নিয়ে নেই তাড়াতাড়ি করে। দাঁড়া, দাঁড়াও তোমরা, হ্যাঁ। এই শিক্ষার্থীর কাজ 1.9 দেখো দেখি তোমরা পারো নাকি এখানে। পারলে তো হলেও ভালোই। তাড়াতাড়ি বলো আমাকে, এটা পারবা নাকি? শিক্ষার্থীর কাজ দেখো দেখো, তাড়াতাড়ি দেখো। শিক্ষার্থীর কাজ দেখো, আমি একটু তোমাদের একটু ইয়ে করে নেই। তাড়াতাড়ি দেখো, শিক্ষার্থীর কাজ 1.9। একটু দাঁড়াও বাবা, কেমন লাগে গেছে রে পড়াইতে পড়াইতে তো তোদের। দেখো, কার কোনো প্রশ্ন থাকলে বলো। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। শিক্ষার্থীর কাছে 1.9 প্রথম প্রশ্ন কি বলছে যে পরিবেশের উপর ল্যাবরেটরিতে রাসায়নিক পদার্থের অতিরিক্ত ব্যবহারের তোমার প্রভাব। প্রভাব অনেক কিছুই থাকে। প্রভাব কোনগুলো থাকবে? মাটির পিএইচ নষ্ট হয়ে যাবে, মাটিতে ফসল হবে না, অনেক কিছুই হবে। ঠিক আছে? মানে ঠিক আছে। আমি একটু দাঁড়াও, দাঁড়াও, খুব ঝামেলায় পড়ে গেছি।
একটু ওয়েট, বরং আমি একটু স্ক্রিনে চলে যাই। দেখেন শিক্ষার্থীর কাজ 1.9 এটা কি কি করবেন ভালো মতো দেখবেন। এখানে প্রথমে কি বলছে, পরিবেশের উপর ল্যাবরেটরি রাসায়নিক প্রভাব। আমি বলছিলাম যে হাজারি স্যার পুরোটা করাবো, এভাবে আপনার কোনোভাবেই কেউ করাবে না, আমি করাচ্ছি কারণ হচ্ছে আপনারা এখন নিউ, ঠিক আছে, আপনারা এখন নিউ, আপনারা পুরোটাই নিউ। এই নিউ এর একটা ইয়ে তোলেন একটা। আল্লাহু আকবার, 3 জন ক্লাস করতেছে, লাথি মারে আসমানে তুলে দেওয়া উচিত সবগুলোকে, লাথি মারে। দেখা যায়, দেখা যায়, দেখেন খুব সুন্দর দেখা যাচ্ছে, দেখা যায় রে গাদার দলগুলা, খুব সুন্দর দেখা যায়। আচ্ছা ঠিক আছে, প্রথমেই দেখেন ল্যাবরেটরির উপর রাসায়নিক পদার্থের অতিরিক্ত ব্যবহারের প্রভাব। আপনি জানেন পরিবেশের উপর প্রভাব কিভাবে, মাটি, পানি, বায়ু, এই তিনটা দিয়ে দেন। মাটি, পানি, আরেকটা হচ্ছে বায়ু, এই তিনটা আপনি দিয়ে দিবেন। আমি এমন একটা কালার নেই যেখানে দুইটাই লেখা যাবে। মাটি, পানি, বায়ু, এই তিনটা জিনিস দিয়ে দিবেন। যে এখানে ফসল হয় না, তারপরে এই হয় না, সেই হয় না। রাসায়নিক দ্রব্য এ ধাতু, রাসায়নিক দ্রব্য বি হচ্ছে H2SO4। আচ্ছা, এ নিরাপদ সংরক্ষণ ব্যাখ্যা করো। এ নিরাপদ সংরক্ষণ, সোডিয়াম ধাতু কিভাবে আমরা সংরক্ষণ করা শিখলাম, সোডিয়াম ধাতু কিভাবে সংরক্ষণ করা শিখলাম, সোডিয়াম ধাতু আমরা সংরক্ষণ করা শিখছি হচ্ছে কেরোসিনে। সোডিয়াম ধাতু আমরা সংরক্ষণ করা শিখছি কোথায়, কেরোসিনে, ঠিক আছে। আচ্ছা, পরিবেশের সংরক্ষণে, পরিবেশ সংরক্ষণে ল্যাবরেটরিতে বি এর পরিমিত ব্যবহারের গুরুত্ব কি কি। আচ্ছা, বি এর পরিমিত ব্যবহারের গুরুত্ব, এটা আপনি এই যে এখানে আমি বলে দিলাম যে সালফিউরিক অ্যাসিড কিভাবে ক্ষতিকর। সালফিউরিক অ্যাসিড হচ্ছে দুইটা জিনিস, এই H2SO4 আপনি দুই ভাবে পাবেন। এই H2SO4 হচ্ছে পাবেন একটা জারক হিসেবে পাবেন, এবং আরেকটা পাবেন হচ্ছে আপনি তীব্র নিরোধক হিসেবে পাবেন, তীব্র নিরোধক হিসেবে পাবেন, তীব্র নিরোধক হিসেবে পাবেন। এবং এগুলা ফুসফুসে তোমার অনেক ঝামেলা করে, ঠিক আছে। এটা কি করে, মাটিতে পিএইচ, মাটির পিএইচ কমায়, মাটির পিএইচ কমায়। এদের যদি পিএইচটা, এটা যদি পানিতে পড়ে এবং পিএইচটা যদি 3 এর নিচে নেমে যায়, তখন দেখা যায় যে এখানে প্রাণীরা আর বাঁচে না, ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যায়, মাটির অণুজীবগুলোকে নষ্ট করে। পিএইচ কমায়, মাটির অণুজীব নষ্ট করে। ঠিক আছে, এই জিনিসটা ভালো মতো পড়বেন। আচ্ছা, এরপরে বলছি পরিবেশ, এখানে কি বলছে যে পটাশিয়াম ফেরোসায়ানাইড, রাসায়নিক পরীক্ষাগারের সতর্কতার সাথে যেসব পদার্থ ব্যবহার করা হচ্ছে তা হচ্ছে H2SO4, অ্যামোনিয়া আর একটা সোডিয়াম ধাতু, পটাশিয়াম ফেরোসায়ানাইড। উদ্দীপকের 1 আর 3 এর সাথে পানি যোগ করা যায় না কেন। 1 এবং 3 এর সাথে, এই যে 1 আমি একটু আগে পড়াইছিলাম, 1 এবং 3 এর সাথে, এই গাধার দলগুলো আমি পড়াইছিলাম H2SO4 এর সাথে পানি কেন যোগ করা যায় না, গাধার দলগুলা মনে আছে, গালিব ভাই যেটা পড়ায় সেটাই পরীক্ষায় আসে। গালিব ভাই যেটা পড়ায় সেটাই পরীক্ষায় আসে। আমি কি পড়াইছিলাম, দেখ 2018 সালে আসছে, অভিন্ন প্রশ্ন খ সেটে আসছে। কি আসছে, H2SO4 কেন পানি, H2SO4 কেন পানি যোগ করা যায় না বল। বল বল বল, কেন যোগ করা যায় না রে, পড়াইছিলাম কিনা এটা বল তাইলে। উদ্দীপকের রাসায়নিক পদার্থগুলোর অধিক ব্যবহার পরিবেশের জন্য কিভাবে ক্ষতির কারণ। এটা ক্ষতির কারণ অনেকভাবে। H2SO4 দিলে তো বললাম, তরল অ্যামোনিয়া যদি দিস, তরল অ্যামোনিয়ারও এখানে পরিবেশের জন্য অনেক ক্ষতির কারণ দেয়া আছে। এই যে তরল অ্যামোনিয়া, তরল অ্যামোনিয়া কি কি ক্ষতি করে, তরল অ্যামোনিয়া কি কি ক্ষতি করে, প্রচুর ক্ষতি করে, ঠিক আছে। যেটা তরল অ্যামোনিয়াকে যেটা লিকুয়ার অ্যামোনিয়া বলা হয়, এটার পিএইচটা বাড়ায় দেয়, মাছ সহ মৃত্যু ঘটায়। অ্যামোনিয়া দ্রবীভূত পানি পান করলে প্রচুর মৃত্যু ঘটে। অ্যামোনিয়া বায়ুতে মিশে গেলে গাছপালা ঝলসে যায়।
অ্যামোনিয়া বায়ুতে মিশে গেলে, এই অ্যামোনিয়াটাই বায়ুতে মিশে গেলে গাছপালা ঝলসে যায়। অ্যামোনিয়া যদি কোনোভাবেই বায়ুতে মিশে যায়, বায়ুতে মিশে, তাহলে দেখা যায় যে গাছপালা ঝলসে যাবে। বুঝতে পারছিস? দীপ্তি আর হচ্ছে সুহা, বুঝতে পারছিস কেন আমি পড়াই এতগুলা? ভাইয়া কেন পড়াইলো এতগুলা? মিনিং দেখ বোর্ড পরীক্ষা, মিনিং দেখ বোর্ড পরীক্ষা। চলে আসি, তোদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে। নিচের উদ্দীপকের সংশ্লিষ্ট ধাতুগুলোর উত্তর দাও। H2SO4, গারো এইচ, NH4OH, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এগুলা এটা কি? সংরক্ষণ কৌশল, সংরক্ষণ কৌশল আলোচনা করো। উপাদানগুলো সংরক্ষণ কৌশল কিভাবে করবা? H2SO4 কিভাবে সংরক্ষণ করবা? H2SO4 একটু আগে সংরক্ষণ দেখাইলাম যে H2SO4 যখন সংরক্ষণ করবা তখন দেখা যাবে তোমার হচ্ছে জিনিসগুলা তোমার অনেক কাজের যে জিনিসগুলো এখন আমি পড়াবো, এগুলা সবগুলোই পড়াবো। গারো HCl, গারো অ্যামোনিয়া, এটা কিভাবে, এই যে সংরক্ষণ কৌশল, সংরক্ষণ কৌশল ইজিলি তুমি বুঝতে পারবা যে কিভাবে সংরক্ষণ করা যায়। ঠিক আছে, কিভাবে সংরক্ষণ করা যায় এই জিনিসগুলো ভালো মতো পড়বা। তারপরে দেখো এখানে বলছে যে উদ্দীপকের পরিমিত ব্যবহার স্বাস্থ্যের জন্য, এটা ভাই রিডিং করতে হবে তোমাদের। এখানে আমি বলছি যে এই যে 1 নং পাত্রে X2 এত আছে, 2 নং পাত্রে অবশ্যই এত আছে, এই ক্ষেত্রে XO এর পারমাণবিক সংখ্যা 11 এত। তোমার কি বলছে 1 ও 2 নং পাত্রে মাটির পিএইচ কিভাবে ভূমিকা রাখে? এটা হচ্ছে Na2CO3, Na2CO3 যেহেতু X এর মান বলছে হচ্ছে 11 আর 19 বলছে, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4। তাহলে KMnO4 হচ্ছে একটা কি? KMnO4 হচ্ছে একটা জারক, KMnO4 হচ্ছে একটা জারক, আর এটা হচ্ছে তোমার একটা বেস। বেস কিভাবে কাজ করে এবং KMnO4 কিভাবে কাজ করে এটা ভালো মতো পড়বা। KMnO4 তোমার কি বলছে, মাটির পিএইচ পরিবর্তনে, মাটির পিএইচ পরিবর্তনে হচ্ছে Na2CO3 কাজ করে, মাটির পিএইচ পরিবর্তনে Na2CO3 কাজ করে। ঠিক আছে, আর মাটির অণুজীব ধ্বংস করে এবং উর্বরতা শক্তি হ্রাস করে হচ্ছে এই KMnO4। এটা হচ্ছে উর্বরতা শক্তি হ্রাস করে, উর্বরতা শক্তি হ্রাস করে, উর্বরতা শক্তি হ্রাস করে। আর এটা হচ্ছে পিএইচটাতে এখানে কোনো ভূমিকা রাখে না। KMnO4 হচ্ছে পিএইচ এ ভূমিকা রাখে না, বাট পিএইচ এ ভূমিকা রাখে কোনটা? Na2CO3। এটা কিন্তু বুঝতে হবে যে কোনটা পিএইচ পরিবর্তনে ভূমিকা রাখে। পিএইচ পরিবর্তনের ভূমিকা রাখে এটা, কারণ এটা একটা বেসিক। ঠিক আছে, এটা হচ্ছে একটা অজৈব কি, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট কি? অজৈব ক্ষার, অজৈব ক্ষার। ঠিক আছে, সোডিয়াম কার্বনের একটা অজৈব ক্ষার, এটা পিএইচটা বৃদ্ধি করে দেয়। ক্লিয়ার হইছে? 12 চ ক্লিয়ার হইছে সবার? 12 চ ক্লিয়ার হইছে? এটা দেখবা, এটা ভালো মতো দেখবা শেলফে রাখা যাবে কিনা। শেলফে রাখা হলো ABCD, এখানে বিভিন্ন বলছে যে কোনটা কি করবে। সংরক্ষণ করার কৌশল, সংরক্ষণ করার কৌশল ভাই তোমরা জানো কিভাবে সংরক্ষণ করতে হবে। ঠিক আছে, এখন আসি ভাইয়া কি কি পড়বো। আর দেখেন এরপরে যে টপিকসটা আছে, কয়টা বাজে? আচ্ছা আর কয়েক মিনিট ক্লাস নিবো, দাঁড়াও। এরপরে টপিকসটা, আচ্ছা আপনাদের কালকে একটা এক্সট্রা ক্লাস হবে। হ্যাঁ, কালকে একটা এক্সট্রা ক্লাস নিব, এক্সট্রা ক্লাস নিয়ে শেষ করে দিতে হবে এই অধ্যায়। রাসায়নিক দ্রব্যের পরিমিত ব্যবহারের গুরুত্ব, এটা মাস্ট বি পড়বেন, এটা হচ্ছে রিডিং করে নেবেন। রাসায়নিক দ্রব্যের পরিমিত পরিমিত পরিমাণে গুরুত্ব। রাসায়নিক দ্রব্যের পরিমিত ব্যবহারের গুরুত্ব, এটা ভালো মতো পড়ে। ঠিক আছে, এটা খুবই ভালো মতো পড়বেন। এরপরের টপিকসে চলে আসি। পরের টপিক হচ্ছে যে আপনার বিভিন্ন উপাদান, আবারও বলি বিভিন্ন উপাদান আমাদের কিভাবে শরীরের জন্য ক্ষতিকর, যেটা বলা হয়েছে যে এখানে বলছে রাসায়নিক শিক্ষার্থীর কাছে 1.10 দেখো এই জায়গার কোশ্চিন গুলো তোমরা পারবা। বলছে পরিবেশ রক্ষায় রাসায়নিক বর্জ্য বিশোধন অপেক্ষা রাসায়নিক বর্জ্যের হ্রাসতম উত্তম। হ্যাঁ, রাসায়নিক বর্জ্য যতটা হ্রাস করতে পারবা ততটাই হচ্ছে আমাদের এটা উত্তম, এটাকে আমরা রিসাইকেল করতে পারবো। এটা ভালো মতো পড়বা, এই জিনিসটা পড়বা। শিক্ষার্থীর কাছে 1.10
10 এটা ভালো মতো পড়বা। 1.15 সমাধানকৃত সমস্যা, 1.15 সমাধানকৃত সমস্যা পুরোটাই ভালো মতো পড়বা, পুরোটা এইচডব্লিউ। এটা আমাকে লিখে সাবমিট করবা, যেগুলা বলে দিছি এগুলা লিখে হুবহু দেখে দেখে লিখবা, দেখে দেখে লিখবা, ঠিক আছে? দেখে দেখে লিখবা, দেখে দেখে লিখবা, এটা দেখে লিখবা, প্লাস এইখানে সব ইনফরমেশন গুলা কালেক্ট করবা। এগুলো আমি একটু আগেই বলে দিছিলাম যে তরল অ্যামোনিয়া কি, ঝাঁঝালো গন্ধ কি, এই জিনিসগুলা কি কি কাজে লাগে, পিএইচ কোনটা কমায়, পিএইচ কোনটা বাড়ায়, সোডিয়ামকে কিভাবে সংরক্ষণ করবা, তারপরে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটকে কিভাবে কি করবা, এই জিনিসগুলো। তারপরে চলে আসি 1.6, সরি 1.15 তো না, 1.5, 1.6 এই বাড়ির কাজটাও করবা, পরিবেশের জন্য কিভাবে ক্ষতিকর, এইটাও এইচডব্লিউ। পুরোটা পড়বা, পুরোটা পড়ে আমাকে বলবা যে ভাইয়া কোনটা বুঝছি কোনটা বুঝি নাই। কালকে এক্সট্রা ক্লাস হবে, আবারও বলতেছি কালকে এক্সট্রা ক্লাস হবে। স্পেশালি পড়বা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডটা কি করে জানো? এইটাকে পানির সাথে রাখা যায় না। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যখন তুমি পানির সাথে রাখবা তখন কি করে জানো? এটা রিয়াকশন করে, রিয়াকশন করে লিথিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, প্লাস অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। এই হাইড্রোজেন গ্যাসটাতে আগুন ধরে যায়। এই হাইড্রোজেন গ্যাসে কি ধরে? আগুন ধরে। ওই যে সোডিয়ামের ক্ষেত্রেও যে আমি সোডিয়ামের ক্ষেত্রেও যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, ওখানেই তো আগুনটা ধরছিল। এই জিনিসগুলো ভালো মতো করবা। হ্যাঁ, কালকের ডেটে আমরা করবো হচ্ছে কালকে আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, কালকে আমাদের টপিক শেষ। কালকে আমরা করবো হচ্ছে সেমি মাইক্রো, মাইক্রো এবং ম্যাক্রো অ্যানালাইসিস। ঠিক আছে? এইচডব্লিউ বুঝতে পারছো? কাজগুলা কাজগুলা বুঝতে পারছো? এইগুলা বাসায় মাস্ট করবা। কালকে যে আমাকে এটা সাবমিট করবে না, তোমাদের সাবমিট করবা হচ্ছে টেলিগ্রামে, টেলিগ্রামে সাবমিট করে দিবা। যদি তুমি সাবমিট না করো তাহলে কালকে ক্লাসে আমি জয়েন দেওয়াবো না। আর তোমাদের জন্য আমি চেষ্টা করতেছি যে হচ্ছে ইয়েটা নেয়ার, তোমার কি বলো এটা, জুমটা নেয়ার। ক্লাস কি বোঝা গেছে আজকের? ক্লাস কি বোঝা গেছে? ক্লাস কি বোঝা গেছে ভাইয়ারা? ক্লাস কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এই যে আমরা যে ল্যাবের এই জিনিসগুলো দেখছি, ল্যাবের একটা জিনিস পাবা, ল্যাবের একটা সিএলপি থিওরি আছে। সিএলপি আন্তর্জাতিকে সিএলপি বলা হয়। সিতে হচ্ছে ক্লাসিফিকেশন, এলতে হচ্ছে লেভেলিং, পিতে হচ্ছে প্যাকেজিং। এটা পড়বা, সিএলপি এর পূর্ণ অর্থ পড়বা, সিএলপি এর পূর্ণ অর্থ। আমি তোমাদেরকে কিন্তু সবই বলে দিছি এবং সবগুলাই প্রমাণ দেখাইছি যে কোনগুলা পরীক্ষায় আসছে আর কোনগুলা পরীক্ষায় আসে নাই। আমি কিন্তু বারবার বলে দিছি কোনগুলা পরীক্ষায় আসছে, কোনগুলা পরীক্ষায় আসে নাই। আচ্ছা, বই পড়তে হবে, বইটা পড়ার পর তারপরে তোমরা ইয়ে দেবো। আচ্ছা, এখানে আমি একটা জিনিস লেখি নাই, বিউটানল 2 এর পরিবর্তে, বিউটানল 2 এর পরিবর্তে বিউটানল 1 ব্যবহার করা হয়। বিউটানল 1, বিউটানল 2 এর পরিবর্তে বিউটানল 1 ব্যবহার করা হয়। ঠিক আছে? আচ্ছা, আমি এই তোমার লেকচার শিটটা দিয়ে দিচ্ছি আমি, তোমরা ভালো মতো এটা একটু পড়বা। পড়ার পর যদি মনে হয় যে না ঠিক আছে ভাইয়া সবকিছু বুঝছি, ঠিক আছে, তাহলে বুঝলা। আর যদি মনে হয় যে না ভাইয়া আমরা এগুলা বুঝি নাই, তাহলে আবার বলবো। হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার এইটুকু? কালকে আমরা আরেকটু পড়বো যে কিভাবে কোনগুলা সংরক্ষণ করা যাচ্ছে বা কিভাবে, যেমন H2SO4 নষ্ট করতে হয় কিভাবে, সেই জিনিসটা আমি বলছিলাম যে H2SO4 নষ্ট করবা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা এগুলা দিয়ে। H2SO4 ডিরেক্টলি নষ্ট করা যায়। ঠিক আছে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কিভাবে সংরক্ষণ করবা, বোতলে যেন কিভাবে ছিপিয়া আটাইতে হয় সেটা জিনিসগুলা করবা। ঠিক আছে না? তো আমরা মোটামুটি ভাবে আহ দেখতে পাইলাম যে কিভাবে কতটুকু কি কাজ করা যায়, এই জিনিসগুলো আমরা মোটামুটি ভাবে পড়ছি। ঠিক আছে? তো এরপরে আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে সেমি মাইক্রো, মাইক্রো এবং ম্যাক্রো অ্যানালাইসিস। এই জিনিসগুলো না পড়লে হবে না।
ম্যাক্রো অ্যানালাইসিস, সেমি মাইক্রো এবং মাইক্রো অ্যানালাইসিস, এগুলো খুবই